আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফাতারা সুরভি। রেলে ঈদ যাত্রার প্রথম দিনের শুরুতে ভোগান্তি ছাড়াই কমলাপুর থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে নিজ নিজ গন্তব্যে। সকাল থেকে রেল স্টেশন থেকে শিডিউল মেনেই বেশিরভাগ ট্রেন ছেড়ে যাচ্ছে। স্টেশনে নেই কোনো হুড়োহুড়ি বা বাড়তি চাপ। যাত্রা নির্বিঘ্ন করতে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবারের ঈদ যাত্রায় কমলাপুর থেকে প্রতিদিন ৪৩ জোড়া আন্তনগর ট্রেন ছেড়ে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। সকাল থেকে এ পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে ১২টি ট্রেন ছেড়ে গেছে। স্টেশনের ভেতরে টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। ফলে অনেকটা ভোগান্তি ও ঝামেলা ছাড়াই ট্রেনে উঠতে পেরে সন্তুষ্ট ঘরমুখ মানুষ। আজ থেকে শুরু হওয়া রেলের ঈদ যাত্রা চলবে ১৯ মার্চ পর্যন্ত। এই মুহূর্তে রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। মামুন, কমলাপুরে ঈদ যাত্রার প্রথম দিনের চিত্র আপনি কেমন দেখছেন? সুরভি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ঈদ যাত্রা অর্থাৎ ঢাকা থেকে যারা বিভিন্ন গন্তব্যে ঈদ করতে যাবেন পরিবার পরিজনের সঙ্গে, তাদের জন্য কিন্তু সপ্তাহব্যাপী যে ট্রেন যাত্রা ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ, সেটি আজকে প্রথম দিন ঈদ যাত্রার। এবং সেটি যদি বলি যে অনেকটাই নিরবিচ্ছিন্নই বলা চলে। সকাল থেকে যেটি আমরা দেখছি কমলাপুরের চিত্র এবং নিরাপত্তা যে ব্যবস্থা রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সেটিও কিন্তু রয়েছে। প্রত্যেক যাত্রীকে টিকিট চেক করে তারপরে কিন্তু এই ভেতরে কমলাপুর স্টেশনের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এটি ছিল কমলাপুর স্টেশনের বর্তমান চিত্র। এবং সকাল থেকে কমলাপুর থেকে ১২টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং ৪৩ জোড়া ট্রেন প্রতিদিন কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা আমাদেরকে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এবং কিছুক্ষণের মধ্যে কমলাপুর রেল স্টেশনে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী রয়েছেন এবং রেলপথের যিনি দায়িত্বে রয়েছেন, তারা কমলাপুর রেল স্টেশনে কিছুক্ষণের মধ্যেই পরিদর্শনে আসবেন। এবং সেই লক্ষ্যেই কিন্তু রেলের সমস্ত কর্তা ব্যক্তি যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছেন। এবং ঈদ যাত্রার যে সামগ্রিক বিষয়গুলো এটি তারা আসলে গুরুত্বের সঙ্গে দেখছেন। তবে একটু বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে রংপুর এক্সপ্রেস একটি ট্রেন রয়েছে, সেটি ৯টা ১০-এ ছাড়া কথা ছিল, সেটি এখন পর্যন্ত ছেড়ে যায়নি এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। অন্যথায় কিন্তু কোনো ধরনের বড় ধরনের ভোগান্তি কিংবা শিডিউল বিপর্যয়ের তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই। বলা চলে নিরবিচ্ছিন্ন এবং নির্বিঘ্নই এবারে ঈদযাত্রার প্রথম দিন এবং সেই চিত্রে কিন্তু কমলাপুরের চিত্রেরই এখন। এবং সেই লক্ষ্যে আগামীর যে আরও ৬ দিনের যে ঈদযাত্রা রয়েছে সেই ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে রেল কর্তৃপক্ষ কাজ করছেন এবং সামগ্রিক বিষয় নজরদারি এবং করার জন্য কিন্তু রেলের যিনি দায়িত্ব রয়েছেন সেই রেলপথ মন্ত্রণালয় মাননীয় প্রতিমন্ত্রী এবং সড়ক পরিবহন মন্ত্রী, তারা এই কমলাপুর স্টেশনে কিছুক্ষণের মধ্যে আসবেন এবং সার্বিক বিষয়গুলো নজরদারি করবেন। এই ছিল আমার কাছে ঈদযাত্রার প্রথম দিনের সবশেষ খবর কমলাপুর থেকে। জানছিলাম ঈদ যাত্রার খবর। রাজধানী এভারকেয়ার হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আজ সিঙ্গাপুরে নেওয়া হতে পারে। গতকাল তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি চলছে। তার স্বজনরা জানায় বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গণপরিবহন হিসেবে বিমান দ্রুতগতির হলেও স্থবিরতা ঘিরে ধরেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে। অন্তর্বর্তী সরকারের পুরো সময় জুড়ে নড়াচড়া না থাকার কারণে চালু করা যায়নি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল। এমনকি কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরেও উন্নীত করতে পারেনি। এমন অবস্থায় আয়ের চেয়ে জগদ্দল পাথরের মতো ব্যয় দ্বিগুণ হচ্ছে। সংস্কার ও কাজের গতি আনার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন নিয়ামুল আজিজ সাদেক। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার। এমন দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত ঘিরে সারা বিশ্বের পর্যটকদের আনাগোনায় মুখরিত হতে পারে কক্সবাজার।
বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা সরাসরি যেন কক্সবাজার আসতে পারেন সেজন্য বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু ঘোষণার মাত্র 11 দিনের মাথায় তা প্রত্যাহার করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যুক্তি হিসেবে সংস্থাটি বলেছে, প্রস্তুতির ঘাটতি ছিল, কিন্তু স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের 1.5 বছরেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। নেগোসিয়েশন ইজ এ স্কিল, এটা একটি স্কিল, এটা আলাদা ইস্যু, আলাদা অ্যারেনা। তো এই নেগোসিয়েশন করার ব্যাপারে আপনাকে আউট অফ দ্য ওয়ে আসতে হয়, সেই জায়গাটা তারা দক্ষতার পরিচয় দিচ্ছে কিনা এটা প্রশ্ন আছে। ইন্টারনাল একটা প্রেশার থাকতে পারে, তো সব প্রেশার কাটিয়ে প্লাস জায়গার একটা প্রেশার থাকতে পারে, বা যারা যে কনসোর্টিয়াম যারা আমাদের কাজগুলো করেছে তাদের একটা প্রেশার থাকতে পারে। এর থেকে বেরিয়ে একটা সুন্দর নেগোসিয়েশন করা, এটা কিন্তু একটা বিশাল দক্ষতার বিশাল ব্যাপার আছে। আমি মনে করি এই জায়গাটায় আমরা ভালো কাজ করতে পারিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালেও 5 আগস্টের পর 2 বছরের বেশি সময় ধরে চালু করতে পারেনি বেবিচক। মিৎসুবিশি, ফুজিতা, স্যামসাং কর্পোরেশনের পাওনা অর্থ ছাড় না দেওয়ায় আন্তর্জাতিক সালিসি আদালতে 1650 কোটি দেনা শোধের নির্দেশনা দেওয়া হয়। নথি অনুসারে শুধু ঢাকা নয়, চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ 3য় দফার বৃদ্ধির পরও কাজ সম্পূর্ণ হয়নি। জমি অধিগ্রহণ, নকশা পরিবর্তনের বিষয়েও কাজ এগোয়নি দীর্ঘদিন। অতি দ্রুত হয়তো আমরা থার্ড টার্মিনালকে বুঝিয়ে নিতে পারবো, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। সরকার আমাদের সর্বতভাবে সাহায্য করছে। এখন প্রশ্ন জাগে, জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজে কেন স্থবিরতা? কোনো ফাইলই নড়াচড়া করছে না কেন? বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান মনে করেন, বর্তমান কর্তৃপক্ষের দুর্বলতার কারণে প্রকল্পের কাজের ধীর গতি, যার কারণে সবকিছু স্থির। কেন একদিন বাস্তবায়ন হলো না, এটা আমারও প্রশ্ন। যেখানে 99%-এর কাছাকাছি কাজ শেষ করে দিয়ে চলে আসলাম, ওখানে কেন এটার, এবং টার্গেট ছিল 2024-এর অক্টোবরে এই বিমানবন্দরটাকে চালু করার। এই ধরনের একটা মেগা প্রজেক্টে যারা কিপ অ্যাপয়েন্টমেন্টে ছিল তারা কেউই নেই। প্রজেক্ট যখন বাস্তবায়ন হবে, তারা যদি না, এখানে কন্টিনিউটি না থাকে, অভিজ্ঞতার কন্টিনিউটিটা এই প্রজেক্টে নাই। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সর্বশেষ সভায় 3000 কোটি টাকা আয়ের বিপরীতে ব্যয় নির্ধারণ করা হয়েছে 6000 কোটি টাকার বেশি। বিশেষজ্ঞদের শঙ্কা, এই অর্থ বছরেও চরম অর্থ সংকটে পড়তে যাচ্ছে বেবিচক। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে সিরিজের শুভ সূচনা করে স্বাগতিক বাংলাদেশ। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে খেলতে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর 2:15 সিরিজের প্রথম ম্যাচে ব্যাট বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে 8 উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তাই দ্বিতীয় ম্যাচও স্পষ্টভাবে এগিয়ে টিম বাংলাদেশ। এক ম্যাচ বাকি রেখে সিরিজ জয়ের দারুণ সুযোগ মেহেদী হাসান মিরাজদের সামনে। প্রথম ম্যাচের ফলাফল পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অভিজ্ঞতা এবং শক্তির পার্থক্য স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। বাংলাদেশ সফরে বেশ কিছু সিনিয়র খেলোয়াড়কে বাদ দিয়ে নতুন ক্রিকেটারদের সুযোগ দিয়েছে পাকিস্তান। 2027 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে তরুণদের সুযোগ দিয়েছে তারা। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের দ্য 100-এ দল পেলেন মুস্তাফিজুর রহমান। 1 লাখ পাউন্ড তথা বাংলাদেশি টাকায় প্রায় 1,64,00,000 টাকায় তাকে নিলামে দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। এবারে নিলামে মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশিদের মধ্যে ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করা এই লেগ স্পিনারের প্রতি অবশ্য আগ্রহ দেখায়নি 100-এর কোনো দলই, থেকেছেন অবিকৃত। 2015 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ফেস 2016 সালে আইপিএল দিয়ে বিদেশি লিগে নিজের যাত্রা শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সবশেষ আইপিএলের নিলামে 9,20,00,000 রুপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের উগ্রবাদীদের তোপের মুখে মুস্তাফিজকে বাদ দিতে বাধ্য হয় কলকাতা। এরপর সরাসরি চুক্তিতে তিনি সুযোগ পেয়েছেন পাকিস্তান সুপার লিগে। সকালের খবর এই পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।